যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। বিএনপি তো এটি করছে না। কারণ কেন বিএনপি করছে না জানেন? বিএনপি এই কারণে করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি তখনই প্রস্তাব দিয়েছে যখন বিএনপি দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী, যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? আজকে যারা সংস্কারের কথা বলেছে, তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে? হয়নি। খোঁজে দেখেন, কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে। বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপি অভিজ্ঞতা আছে। সেটি বিএনপি সরকারে থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত। হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে, জনগণকে সাথে রাখতে। সে কারণেই আমরা কষ্টের সময়, নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি। কারণ আমাদের অভিজ্ঞতা দিয়ে সবকিছু দিয়ে আমরা অনুধাবন করেছি, অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে। আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে, দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে, তারাই মুখে একটা বলে, বাস্তবে কাজে তারা আরেকটা করে। মুখে বলে সংস্কারের কথা, সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয়, কাজে তারা করে আরেকটা। প্রিয় সহকর্মীবৃন্দ, এটিই পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির। এখন আজকে আমরা প্রায় 4 ঘন্টা ধরে এখানে আলোচনা করেছি। আমরা আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করেছি, আমরা আমাদের ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি, আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি, কি করব, আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি বাংলাদেশের পরিবেশ নিয়ে। এখানে একটি কথা আসেনি, আমি আপনাদের যারা পরিবেশ নিয়ে বেশ কয়েকজন প্রশ্নদাতাকে আমি দেখেছি পরিবেশের ব্যাপারে আপনারা খুব আগ্রহ আছে। আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে, কতটুকু পারবো সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে। আমরা পরিবেশ, বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। আমাদের পরিকল্পনা আছে 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ করা যাবে। সেই ব্যাপারে আমরা কাজও করছি। এর মধ্যে যে কোথায় কোন গাছ কোন সয়েলের সাথে, কোন বাংলাদেশের টেকনাফে কি গাছ লাগানো যায়, বাংলাদেশের তেঁতুলিয়াতে কি গাছ লাগানো যায়। কারণ টেকনাফের গাছ তেঁতুলিয়া, তেঁতুলিয়ার গাছ টেকনাফে লাগালে হবে।
আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দেশের শিল্প গড়ে তুলব। এখানে তাইওয়ান থেকে একজন প্রশ্ন করেছেন, যে ব্যক্তি তাইওয়ানের, খুব সম্ভব ডক্টর 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 আমাদের জামান, খুব সম্ভব বোধহয় তাইওয়ান, বদরুজ্জামান। বদরুজ্জামান। ডক্টর বদরুজ্জামান তাইওয়ানে আছেন। উনি বোধহয় রিসার্চ করেছেন। ওনাকে জিজ্ঞেস করে দেখেন, ওনাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন তাইওয়ানে জোনিং আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির। যেমন ধরেন এ, যেমন ধরেন মোটর মোটর তৈরি হয়, ওখানে একটা জোন আছে, যে একটা জোন আছে ওখানে সব বিভিন্ন ধরনের মোটর তৈরি হয় শুধু। জিজ্ঞেস করেন জামান আছে এখন, আছে না? যেখানে ফ্যান তৈরি হয় সেখানে এলাকা ধরে শুধু ফ্যানই তৈরি হয়। আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা বাংলাদেশকে চেষ্টা করব এভাবে জোনিং করার জন্য ইন্ডাস্ট্রিতে। আমরা হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছি। এই যে কথাগুলো বললাম, হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছি, মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করেছি, স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যে আমরা ইন্ডাস্ট্রিকে এমনভাবে সাজাতে যাই যেখানে প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপার ব্যাপার হবে, যেখানে আপনার প্রবাসীরা যারা এক্সপার্ট আছেন সেখানে এসে জয়েন করতে পারবেন। আমরা পরিবেশের যেখানে আছে, পরিবেশের উন্নয়ন ঘটানোর জন্য আমরা সেখানে জব ক্রিয়েশন করতে চাই, এমনভাবে করতে চাই যেখানে পরিবেশও উন্নত হবে, একই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা যে শিক্ষার কথা বলেছি, আমরা স্বাস্থ্যের কথা বলেছি, সেখানে আমরা ওই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, যে সেখানে আমরা আপনার প্রাথমিক শিক্ষা বলেছি আমরা, সেখানে আমরা ডক্টর পাভেল সাহেব বলেছেন যে সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা রেখেছি। খেলাধুলার ব্যাপারে আমরা রেখেছি, কালচারের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় শিক্ষকের প্রয়োজন আছে, সেখানে জব ক্রিয়েশনের ব্যাপার আছে। আমরা ফার্মাস কার্ড বলেছি, এই ফার্মাস কার্ডের আমাদের এখানে কাজী নামে একজন বোধহয় প্রশ্ন করেছেন এআই এর ব্যাপারে, যে ড্রোনের ব্যাপারে বলেছেন। আপনার মধ্যে জানা নেই বা জানা থাকতেও পারে যে আমাদের উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে আমাদের কৃষি অফিসার আছেন, এবং তার আন্ডারে 2 থেকে 3 জন সহকারী কৃষি অফিসার আছেন। আপনি ড্রোন ব্যবহারের আগে তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন পেতে পারবেন। কিভাবে পেতে পারবেন? কারণ তাদের পিছনে আপনি রাষ্ট্রের টাকা দিচ্ছেন, বেতন বোনাস সব দিচ্ছেন, যে কোথাও যদি দুর্যোগ হয়ে থাকে কিভাবে আপনি তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে খবর পেতে পারবেন। কাজেই এই সবগুলো বিষয় নিয়ে কম বেশি আমরা চিন্তা ভাবনা করছি। আসুন জিজ্ঞেস করেন তো অন্য দলের লোককে এত ডিটেল চিন্তা ভাবনা তারা তুলতে পারবে কিনা। এত ডিটেল কোনো কিছু তারা বলতে পারবে না।